1,05,70 বর্গ কিলোমিটার চমৎকার একটা পৃথিবী। এই পৃথিবী এক সময় কত রাজনীতি আছে। এক সময় একটা মাত্র ভূখণ্ড ছিল, ভারত একসাথে ছিল, সেটাকে বলা হতো পেনজিয়া। আর যে সাদা জায়গাগুলো ওই পানি সব, এটা ছিল প্যানথেলেস। পৃথিবীতে বিগ ব্যাং, আপনার জন হিলার নাম শুনেছেন। 1957 the first use of Big Bang। 1974 সালে স্টিফেন হকিং বিগ ব্যাং এর পরীক্ষা আর বিগ ব্যাং এর একটা এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করেছেন। তো বিগ ব্যাং হলো পৃথিবীটা ভেঙে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, এগুলো সব মুখ করে। আজকে মাত্র 70 লাখ বছর পরে ওই যে অস্ট্রেলিয়া ওশেনিয়া লেখা আছে না, অস্ট্রেলিয়া বাংলাদেশের সাথে ছিল মাত্র 70 লাখ। তোমার কাছে পয়েন্টার আছে, আপনি পয়েন্টার ন্যাশটা তুলে দিচ্ছি। আচ্ছা, 70 লাখ বছর আগে অস্ট্রেলিয়া আমাদের সাথে ছিল মাত্র। খুব মনটা খারাপ হয়ে যাচ্ছে না যে একসাথে থাকলে খুব ভালোই লাগবে, হ্যাঁ ভিসা লাগতো না, চলে যেতাম। সেই অস্ট্রেলিয়া এখন আমাদের থেকে কত দূরে সরে গেছে না, অর্থাৎ এগুলো মুভ করছে। এগুলো সব বিজ্ঞানের কথা। পাথফাইন্ডার, গ্যালিলিও, মার্করি মেসেঞ্জার, এন্ডেভার, নোয়া 1516, এগুলো সব হিউম্যান স্যাটেলাইট। পৃথিবীকে মাপতেছে, বলতেছে, এগুলো মুভমেন্ট করতেছে, এর কারণে ভূমিকম্প হচ্ছে, সুনামি হচ্ছে, অনেক কিছু হচ্ছে এই মুভমেন্টের কারণে। আজকে আমরা যেখানে ছিলাম 70 লাখ বছর আগে, 7 মিলিয়ন, যখন অস্ট্রেলিয়া সরতে শুরু করলো, তখন এখানে সাগর ছিল। সেই সাগরটার নাম ছিল সি অফ থেটিস। সেই থেটিস সাগরের মধ্যে পলি জমে জমে বাংলাদেশের জন্ম হয়েছে। সেই গর্ত এখনো আছে, তার নাম সস অফ নোগ্রাম। পটুয়াখালীর নিচে দেখবে এখনো 3.5 কিলোমিটার গভীর। সমস্ত ময়লা আবর্জনা সিড গুলো ওখানে জমা হচ্ছে। এত সম্ভাবনা, মানে যেদিকে আসি না, তো অনেকদিন পরে আসছি, তো শুধু এই সহস্রকে দখল করার জন্য আজকে আমেরিকা, রাশিয়া, চীন, ভারত একেবারে শকুনের মতো অবস্থা, কখন গিলে খাবে। তো বাংলাদেশের আমরা এই ল্যান্ড আছে আমাদের 1,24,606 বর্গ কিলোমিটার ল্যান্ড আমাদের আছে। এখানে আমরা এগ্রিকালচার করি, এটা করি, এটা করি। এই জায়গার মধ্যে, ল্যান্ডের মধ্যে আমরা ইতিমধ্যে গ্যাস পেয়েছি। গ্যাস 40.02 TCF, ট্রিলিয়ন কিউবিক ফিট। ট্রিলিয়ন কিউবিক ফিট, একের পরে 24টা শূন্য ব্যবহার করলে 1 ট্রিলিয়ন হয়। এত গ্যাস। পৃথিবীর সবচেয়ে বেশি আবিষ্কৃত গ্যাস আছে রাশিয়ায়, 73 আবিষ্কৃত, অনাবিষ্কৃত হয়তো আরো অনেক থাকতে পারে। 73 TCF। কিন্তু রাশিয়ার আয়তন 1,70,462 বর্গ কিলোমিটার। রাশিয়ার আয়তন পৃথিবীর সবচেয়ে বড় দেশ। বাংলাদেশ হচ্ছে 89 গুণ বড়, মোর দ্যান 89 টাইমস আমাদের চেয়ে। তাহলে তার যদি 73 থাকে, আমাদের 40 থাকে, তাহলে তো আমাদের বেশি আছে, তাই না? আমাদের বুঝছে খেলা, আমি সেই খেলা দিয়ে রাজনীতিতে যাবো, বুঝতো খেলা। এখন এত গ্যাস চিন্তা করছে। আমাদের 1910 সালে আমরা ফেনী থেকে গ্যাসের অনুসন্ধান শুরু করলাম। 1955 সালে সিলেটের হরিপুরে গ্যাস পেলাম। 1957 সালে আমরা গ্যাস উত্তোলন শুরু করলাম। এই 2023 সাল পর্যন্ত আমরা 27টি গ্যাস ক্ষেত্র পেয়েছি, যার ইতিমধ্যে 10.82 TCF গ্যাস আমরা ব্যবহার করেছি। এখনই আমরা উত্তোলন করতে পারবো আর প্রায় 28 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস। সব তো উত্তোলন করা যায় না। এই 28 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস প্রতি বছর 25% হারে গ্যাসের চাহিদা বাড়তেছে, ঘর বাড়ি ইন্ডাস্ট্রি হচ্ছে না। যদি এভাবে চলতেই থাকে, তাহলে বলা হচ্ছে 50 সাল, কেউ বলে 60 সালের মধ্যে গ্যাস শেষ হয়ে যাবে। What will happen at that time after finishing your gas resource? এখন বলা হচ্ছে যে আমরা যারা এটা নিয়ে কাজ করি, যেহেতু জিওগ্রাফি টিচার আমরা বিভিন্নভাবেই যে সার্ভে যেটা হচ্ছে, সেখানে ধারণা করা হচ্ছে আমাদের সরাসরি গ্রাউন্ডকে কেন্দ্র করে আশেপাশে মোর দ্যান 100 TCF গ্যাস আছে। 100 TCF গ্যাস, যে গ্যাস যদি কখনোই আমরা
উত্তোলন, ব্যবহার, সংরক্ষণ করতে পারি, তাহলে আগামী 1000 বছর আমাদের আর কারো কাছ থেকে গ্যাস প্রয়োজন হবে না। আপনারা জানেন ইতিমধ্যে আমেরিকাকে 27 লক্ষ কোটি টাকা গ্যাস তেলের ইজারা দেওয়া হয়েছে। এই যে ভোটের আগে 27 লক্ষ কোটি টাকা গ্যাস তেলের ইজারা দিয়ে দিয়েছে সরকার। ইতিমধ্যেই ইন্ডিয়া আমাদের এলাকার যে সীমানা এলাকার গ্যাস নেওয়ার পায়তারা শুরু করেছে। এই গ্যাস আমাদের জন্য একটা বড় সমস্যা, সবাই নিতে চায়। 4 দল সরকার যখন ক্ষমতায় ছিল তখন যখন বলা হলো যে গ্যাস চাই, 4 দল বলল যে আমরা গ্যাস দিব না। তখন বলা হলো বাংলাদেশ অকার্যকর রাষ্ট্র। রাষ্ট্র কখনো অকার্যকর হয়? রাষ্ট্রের সরকার অকার্যকর হতে পারে। তাই কত মারাত্মক শব্দ আমাদেরকে শোনাইলো যে বাংলাদেশ অকার্যকর রাষ্ট্র। চিন্তা করতে হবে তোমাদের যে এই কথা কেন আমাদেরকে শোনায়। এবং আমাদের যে কয়লা আছে, 5টা কয়লার খনি, বিটুমিনাস, লিগনাইট ও পিট খনি। তার মানে বিটুমিনাস ও লিগনাইট কয়লার খনি আছে 5টা, আর পিট খনি আছে আরো 7টা। তাহলে 7 5 12টার মতো আবিষ্কৃত, অনাবিষ্কৃত পরের কথা। শুধু বড় পুকুরিয়াতে যে কয়লা আছে, বড় পুকুরিয়াতে এই পর্যন্ত সম্ভাব্য গ্যাস আছে 372 মিলিয়ন মেট্রিক টন। যদি প্রতি বছর আমরা 10,000 কোটি টাকার কয়লা উঠাই, তাহলে বড় পুকুরিয়া থেকে কয়লা উত্তোলন করা যাবে 100 বছর। চিন্তা করেছি? বড় পুকুরিয়া মধ্যপাড়ায় কয়লা আছে প্রায় 332 মিলিয়ন মেট্রিক টন। বাংলাদেশে যে কয়লা আবিষ্কার তা যদি উঠাই নিয়ে এসে আমরা একসাথে পোড়াই দিই, তাহলে 49 TCF গ্যাসের সমান শক্তি পাবে। তাহলে গ্যাসের চেয়ে কয়লার শক্তি বেশি আছে না? বঙ্গবন্ধুর হত্যার পিছনে বড় কারণ ছিল কয়লা, কিন্তু আমলিগ বলেরা কেউ বলতে চায় না, হইলে তার ক্ষমতা থাকা যায়। আবার কখনো সুযোগ করে বলি একদিনে তো এগুলো জটিল। এই কয়লা সিলেটের মৌলভীবাজারের জুলি উপজেলার কুলাউড়া পাহাড় ইউরেনিয়াম ইতিমধ্যে আবিষ্কৃত। আমরা উত্তোলন করতে পারি না। পৃথিবীর 13 থেকে 14টা দেশে এখন ইউরেনিয়াম আবিষ্কৃত। আজ এই ইউক্রেনের যুদ্ধের একটা বড় কারণ হচ্ছে ইউরেনিয়াম। এগুলো তো অনেকেই জানে না যে কি হচ্ছে। পৃথিবীর কোন দেশের কাছে যদি 1 কেজি শোধিত ইউরেনিয়াম থাকে, 1 কেজি শোধিত ইউরেনিয়াম, ইরান 1974 সাল থেকে ইউরেনিয়াম শোধনের কাজ করতে, এখন শোধিত হয়ে গেছে। গতকালকে একটা রিপোর্ট বাইরে হয়েছে আমেরিকা থেকে, ইরান আগামী 1 সপ্তাহের মধ্যে পারমাণবিক বোমা তৈরি দ্বার প্রান্তে পৌঁছে যাবে। এখন মনে করো যদি কোনো দেশের কাছে 1 কেজি শোধিত ইউরেনিয়াম থাকে, তাহা দিয়ে যে পরিমাণ রাসায়নিক ও পারমাণবিক অস্ত্র তৈরি করা যাবে, তাহা দিয়ে এই পৃথিবীকে 10 বার ধ্বংস করে দেওয়া যাবে। শোধিত ইউরেনিয়াম, অশোধিত। আমাদের সিলেটের মৌলভীবাজারের জুলি উপজেলার কুলাউড়া পাহাড়ে সম্ভব 7.5 কেজি ইউরেনিয়াম আছে। 7.5 কেজি ইউরেনিয়াম আছে। 2012 সালে 19 এপ্রিল, আমি আরেক বলে দিই, তোমরা খুঁজে নিবা। কুলাউড়া উপজেলার কুলাউড়া পাহাড়, জুরি উপজেলার কুলাউড়া পাহাড়, মৌলভীবাজার জেলা। 19 এপ্রিল হিলারি যখন 67তম পররাষ্ট্রমন্ত্রী হিলারি বাংলাদেশে আসলেন, ফিরে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দরে বলে গেলেন যে ইউরেনিয়াম এবং সেন্ট মার্টিন তাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একটা প্রোগ্রামে ড্যানমো জিনাকে বলেছিলাম, এরা কি ধরো এসে আমার কন্যা, আমি কথা উচ্চারণ করেছিলাম, আমার কন্যা আপনার কাছে কিভাবে নিরাপদ থাকবে। তখনকে বলে স্যার এটা কি বললেন। আমি তখন ব্যাখ্যা দিলাম যে ইউরেনিয়াম আমার কন্যা, সেন্ট মার্টিন আমার কন্যা, গ্যাস আমার কন্যা, আপনার কাছে নিরাপদ থাকে কিভাবে। উত্তর দেয়নি। কিন্তু রোহিঙ্গারা যখন দলে দলে আসে আর ড্যানমোজিনা টেকনাফের পাড়ে যে যায়, তোমরা বিশ্ববিদ্যালয়ে পড়ে যদি এগুলো না দেখো, তাহলে দেশের ভবিষ্যৎ কি হবে। ড্যানমোজিনার কি কাজে লাগছে যে টেকনাফের নদীর পাড়ে রোদের মধ্যে দাঁড়ায় আছে, আর যে দেখতেছে এগুলা ওমর, এগুলো কি আর কই ফিলিস্তিনে প্রতিদিন মরতেছে, কোনো মদিনারও যায়নি। হ্যাঁ,
এখানে কেন দাঁড়ায়, এটা চিন্তা করতে হবে। আজকে সেন্ট মার্টিন বলা হচ্ছে যে এটা এমন একটা জায়গায় অবস্থান করে সেন্ট মার্টিন। ভোটের আগে শুনেছেন না, শেখ হাসিনা বলে বিএনপি সেন্ট মার্টিন দিয়ে ক্ষমতা রাখতে চায়, বিএনপি বলে শেখ হাসিনা সেন্ট মার্টিন দিয়ে ক্ষমতায় থাকতে চায়। কেন সেন্ট মার্টিন? এটা প্রশ্ন, ওই যে হয় প্রশ্ন জুড়ে দিয়েছি বিশ্ববিদ্যালয়ের ছেলেদের। সেন্ট মার্টিন এমন একটা জায়গা অবস্থান করে পৃথিবী, ওই যে দেখো 90 ডিগ্রি ইস্ট লেখা আছে না, কি হবে? দেখো ওই 90 ডিগ্রিতে কে আছে? একদম বাংলাদেশের ঢাকার মাথার উপর দিয়ে আছে, খেয়াল করো। আর এই পাশে আরেকটা 90 ডিগ্রি ওয়েস্ট আছে ওয়াশিংটনের উপরে, ওয়াশিংটন। এগুলো 90 ডিগ্রি দিকে, এগুলো তো বুঝো। হ্যাঁ, এই একদিন তোদেরকে নিবা যে এই পৃথিবীকে বুঝতে হবে আমরা কিভাবে এটাকে করতেছি। তাহলে 1 ডিগ্রি মানে 70 কিলোমিটার, 1 ডিগ্রি মানে 70 কিলোমিটার। এখন এই যে ঢাকার উপরে দেখো, ঢাকার পাশে এশিয়া লেখা আছে না, ওই একটু ডার্ক কালার চাইনা, এটা আমাদের পয়েন্টটা নিয়ে আসতে ভুলে গেছি, সুবিধা ডার্ক কালারটা চাইনা, আমি একটু পরে আমরা পাবো, আমরা যাবো। এই জায়গায় যদি সেন্ট মার্টিন এমন একটা জায়গা অবস্থান করে, এই জায়গায় আজকে পৃথিবীতে যেই মানে পাচ্ছি বলো, স্টেট বলো, B-52 বলো, F-13, F-15, F-15, F-7, F-21, F-40, এগুলো কি আইসক্রিম? যুদ্ধ বিমান। যে বিমানগুলো ঘন্টায় 5 থেকে 6,000 কিলোমিটার বেগে চলে। হ্যাঁ, 5,000 কিলোমিটার বেগে চলে। আরে বাবা, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত দূরত্ব মাত্র 992 কিলোমিটার। তাহলে এই বিমানে যেতে কয় ঘন্টা লাগে? তাহলে বুঝো যে আমি কোন জায়গায় আমার সিকিউরিটিটা আছে। এখন এই সেন্ট মার্টিনের উপরে যদি একটা সামরিক ঘাঁটি তৈরি করা যায়, তাহলে ইন্ডিয়ান ওশান, ওই যে চায়না ইন্ডিয়ান ওশান থেকে একেবারে মেডিটেরিয়ান সি পর্যন্ত, ভূমধ্য সাগর পর্যন্ত এখান থেকে নিয়ন্ত্রণ করা যাবে। যে কেউ যদি মাথা চারা দিয়ে লাফালাফি করে, এখান থেকে তাকে সাইজ করা যাবে এই সেন্ট মার্টিন। সুতরাং এই সেন্ট মার্টিন একটা বড় ইস্যু হয়ে গেছে, বুঝছো? সেন্ট মার্টিনের অপর পাশে আছে ইরাবতী নদী। সেই ইরাবতীর মাথা ইতিমধ্যেই চায়না 2টি সাবমেরিন মোতায়েন করেছে, 2টি সাবমেরিন, যাতে আমেরিকা মাথা চারা দিতে না পারে। তো এখন খেলা তো এই জায়গায় শুরু হবে। আমেরিকান পন্থী সুচির বাবা জেনারেল অং সান বার্মার স্বাধীনতা এনে দিয়েছিলেন, আর স্বাধীনতার পরপরই মায়ানমার চীনের দখলে চলে গেছে, অদ্যাবধি এখনো আছে। এখন সুচি আমেরিকান পন্থী হওয়াতে ক্ষমতা আসলেন, থাকতে পারলেন। এখন তো অন্যরকম দেখতেছ পত্রিকায় না, প্রায় 21টা বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে সবাই যুদ্ধ করতেছে। খুব মজার একটা বিষয়, তোমরা হয়তো জানো কিনা জানি না, সেনাবাহিনীর টাকা দেয় কি চায়না, সুচিদের টাকা দেয় কি আমেরিকা। আমি আমার সাক্ষাৎকারে স্পষ্ট করে আমি ওকে দিয়ে দেবো, তোমরা দেখুন, স্পষ্ট সেখানে বলেছি যে এখানে কি হচ্ছে। এটা ভোটের আগে, এই আমাদের ভোটটা তো ওইটার উপর নির্ভর করবে। আমার ভোটটা ঢাকায় হচ্ছে না, হ্যাঁ, আমার ভোট তো সেন্ট মার্টিনে। হ্যাঁ, তো সেই জায়গায় তারা এখন আমেরিকাকে অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে এই দক্ষিণ পূর্ব এশিয়া। এই অস্তিত্ব ঠেকা রাখতে গেলে তাকে এখন সেন্ট মার্টিনে ঘাঁটি করতে হবে। ইতিমধ্যে ইন্ডিয়া আন্দামান নিকোবরে তাদের যে নৌঘাঁটি স্থাপন করেছে, ভিয়েতনামে নৌঘাঁটি স্থাপন করেছে ইন্ডিয়া। দেশের বাইরে প্রথম নৌঘাঁটি করেছে ভিয়েতনাম। আর ইন্ডিয়ার প্রথম বিদেশে সামরিক ঘাঁটি আছে কাজাকিস্তান, মুসলমানদের। হ্যাঁ হ্যাঁ, এখন কি হবে আমাদের একটু মাথায় রাখো, আমরা আস্তে আস্তে যাচ্ছি সেখানে। আমাদের কি হবে তাহলে? এই যে ইউরেনিয়াম বলো, গ্যাস বলো, তেল বলো, সেন্ট মার্টিন বলো, কয়েকদিন ধরে পত্রিকায় দেখছেন না, সেন্ট মার্টিনের স্থায়ী বসতি করতে হবে, স্থায়ী বসতি করতে হবে।
এখানে 7,000-এর মতো মানুষ আছে, তারা স্থায়ী বসবাস করে 1980 সাল থেকে। তাদেরকে এখন সরাতে হবে, পর্যটন তো বন্ধই হবে, আর স্থায়ী বসতিও স্থির করতে হবে। কেন করতে হবে? আজকে রোহিঙ্গাদের সরিয়ে দেওয়া হলো 288 গ্রাম থেকে। গ্রাম কিন্তু অনেক, 600 সামথিং। তার মধ্যে সব রোহিঙ্গা কিন্তু উঠায় চলে আসে না। আমরা কিন্তু ভাবি যে সব রোহিঙ্গা কি আসছে, অর্ধেকের কম আসছে, আরো তো আসছে। এই 288 গ্রাম থেকে কোনো রোহিঙ্গা নাই, তবে এরা আবার ফিরে যাবে, এটা সম্ভব না। ফিলিস্তিনের মতো ফিরে যাবে, ওই যে খান ইউনিসের একটা আশ্রয়স্থল হবে, কিন্তু তাদের সেই বাড়ি আর ফিরে পাবে না, জমিও ফিরে পাবে ওরা। তবে দারুণ বাড়ি পাবে, ওই যে গুচ্ছ গ্রাম পাবে, তবে আরো পরে, এখন আরো পরে। এই গ্রাম উচ্ছেদের মধ্যে কারা আছে? আমেরিকা। এই তাদেরকে উচ্ছেদের পিছনে আছে চীন, তুরস্ক, পাকিস্তান, ইরান, রাশিয়া। তারা একত্রিত ভাবে এই গ্রামগুলোকে সরিয়ে দিতে পারছে। এখন দেখো, সবার আগে তুরস্ক বিরিয়ানি নিয়ে চাঁদি হয়েছে, দেখছো? হ্যাঁ হ্যাঁ, এই বিরিয়ানিটা একটা সমস্যা। তখন আমাদের লোকজন কান্নায় ভেঙে পড়লো বাংলাদেশে, তোমরাই এই যে ওরাই টাকা দিয়ে দিবে, 68 লক্ষ টাকার খাবার দিয়ে আসছে, 1 টাকা 2 টাকা না। আমি স্পষ্ট মিটিংয়ে বিরোধিতা করেছিলাম যে খাবার বন্ধ করতে হবে। ওরা মরে গেলে আপনার কি যায়, ওরা মরে যাবে, মরে গেলেই সমাধান হবে, তার আগে এটা হবে না। এই বিরিয়ানি খাওয়ানোর পরে এদের পেটে সব চর্বি হয়ে গেছে, এরা আর কেউ ফিরতে চায় না। সেদিন যদি ঢাকা মারি ফেলে দিতাম আমার কাছে, ওরা অস্ত্র ধরতো যে এতদিন ওদের ভাগ্য হয়তো লিখিত হলো, আর লিখিত হবে। ওই খাওয়াটাই কাল হয়ে গেছে তাদের। আমরা কেন দিলাম? আমাদের দয়াবান জাতি তো নাকি, কেউ মাদার অফ দেশ হবো, তাই আবার খাবার নিয়ে দৌড়াচ্ছি ইত্যাদি ইত্যাদি। তাদেরকে আমরা নিঃস্ব করে দিলাম এই খাবার দিয়ে। এরা এর চেয়ে বেশি খাবার পাবে, মনে রেখেন। এই জায়গায় যে নতুন জোট হচ্ছে, এই যে দেশগুলোর নাম বললাম, অ্যান্টি আমেরিকান বিরোধী জোট, এখানে তাদের সংবিধান তৈরি আজ হোক আর 10 বছর পরে হোক। সুতরাং তারা যেটা হারিয়েছে, মানুষ মারা গেছে, এটা রিপ্রোডাক্টিভ, আবার জন্ম হবে, সমস্যা নেই। ওদের প্রোডাকশন রেট অনুযায়ী বুঝছ, দেখো না কক্সবাজারে থাকে, তাও প্রোডাকশন দিচ্ছে, খাওয়ার জায়গা নাই, ঘুমানোর জায়গা নাই। এটা বুঝতে হবে বাবা, না বুঝতে তো দেশ চালাতে পারবে না। 5 লাখ মরলে আমরা যদি স্বাধীনতা যুদ্ধে এত না মরতাম, তাহলে কি স্বাধীন হতাম? যদি এরা সব ফিরে ওখানে সব মরতে শুরু করতো, যদি 2 লাখ মারা যেত সারা পৃথিবী, তখন দাঁড়াতো না, আরে আর সম্ভব এদের স্বাধীনতা দিতে, তখন খেলা হবে, আর হবে না, খেলা কঠিন, আর সেই জায়গা ফিরে পাবে না। এই যে ইঙ্গো মার্কিন ষড়যন্ত্রের কথা বলেছি না, ওরা ওইটার মধ্যে পড়ে। ঠিক আমরাও কিন্তু এখন ওই জায়গায় আছি। তোমাদের ফেনীতে কারো বাড়ি আছে? ফেনী, এটি আমাদের জন্য একটা বড় কষ্টের জায়গা এবং বড় সম্ভাবনার জায়গা, দুইটা জিনিস। যখন 1947 সালে 2 জুন লর্ড মাউন্টব্যাটেন যখন লন্ডনে যাচ্ছেন, এগুলো সব ম্যাপটা বানায়, এখন তো এটাকে স্বাধীন করে দিতে হবে। ইতিহাস তো অনেক বড়, ইতিহাস কি একদিনে বলে তো শেষ করা যাবে না। তো লর্ড মাউন্টব্যাটেনের কাছ থেকে মহাত্মা গান্ধী ম্যাপটা নিলেন, কারণ গান্ধীর সাথে তাদের ছিল একটা দহর মহরম সম্পর্ক। তো ইন দ্য পলিটিক্স রিলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাট তোমাদের কি ফরেন রিলেশন কতটা আছে, কতটুকু সত্যি রহিম? না, ও বলে ফেলেছে না, ও যদি বলে নাই তাহলে আমি তো নাই। হ্যাঁ, আমরা হতাশ, আমরা তো ওদের সাপোর্টার, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে কি হবে? রিলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, একটু মনে রাখবেন। আমরা বলি 5 C ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা সি হচ্ছে কানেক্টিভিটি, রিলেশন, যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তখন মহাত্মা গান্ধী ম্যাপটা নিজে কেটে নিজে হাতে শুরু করে দিলেন, আমাদের এই সব জায়গায় কি প্রোডাক্ট সব আমাদের কাছ থেকে নিয়ে নিল। পরবর্তীতে আছে নেহেরু যখন বই লিখলেন ডিসকভারি অফ ইন্ডিয়া, সে বইয়ের মধ্যে লিখলেন
ছোট ছোট রাষ্ট্রের অস্তিত্ব থাকতে পারে, স্যাটেলাইট স্টেট শব্দ এসেছে। এই যে আমাদের একজন পররাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কি স্যাটেলাইট স্টেট বুঝেন, তিনি বললেন যে আমি স্যাটেলাইট স্টেট বুঝি না। তিনি কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী হলেন, তিনি এখন সমাজ কল্যাণ মন্ত্রী। তো এই মনি সাহেব বললেন যে আমি স্যাটেলাইট স্টেট বুঝি না। কোনো বৃহৎ শক্তি বলয়ের মধ্যে যদি কোনো দুর্বল এবং শক্তিহীন রাষ্ট্রের অবস্থান থাকে, তাহলে ওই ছোট রাষ্ট্রগুলোকে বলা হবে শক্তিহীন রাষ্ট্র, হচ্ছে স্যাটেলাইট। তো বাংলাদেশ ইজ এ স্যাটেলাইট স্টেট উইদিন দ্য সারাউন্ডিং অফ ইন্ডিয়া। নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, অল অফ দ্য স্যাটেলাইট স্টেট অফ ইন্ডিয়া। বুঝছেন কি কঠিন জটিল শব্দ না? এই যে ফেনী নদীতে মহরী বা ফেনী নদী আছে, এই নদীর উপরে দুইটা ব্রিজ আছে, একটা বাস একটা ট্রেন, যার সাথে আমাদের চিটাগংয়ের সাথে সম্পর্ক। কারণ দক্ষিণে ওয়েস্ট বেঙ্গল, ওপাশে ত্রিপুরা, মাত্র 20 কিলোমিটার ডিফারেন্স। যদি কখনো এই দুইটা ব্রিজ বম্বিং করে উড়াই দেওয়া হয়, তাহলে চিটাগং বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন। এইটাকে ঠেকাইতে যে 1943-তে যখন কুমিল্লা ক্যান্টনমেন্ট তৈরি করা হলো, এই চক্রান্তের পরে 1943-তে যারা কুমিল্লার মানুষ আছে ক্যান্টনমেন্ট, তখন এই ক্যান্টনমেন্টকে বাংলাদেশের সবচেয়ে, পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী ক্যান্টনমেন্ট তৈরি করা হলো। যদি এই ঘটনা ঘটে ফেনী নদীতে, তাহলে চিটাগংয়ের কোনো শূন্যত মার্চ করতে পারবে না, কুমিল্লা থেকে আমাদেরকে মার্চ করতে হবে। আমরা এখনো সেই থ্রেডের মধ্যে আছি। দুইটা ব্রিজ তো যে কোনো সময় ওই ব্রিজ দুটাকে সংরক্ষণ করতে আমাদের অনেক বেশি ব্রেন খরচ করতে হবে। যারা দেশ চালাচ্ছে তাদেরকে অনেক বেশি ব্রেন খরচ করতে হবে। এখন তোমাদের তো মাথায় দিলাম, এগুলো নিয়ে তো ভবিষ্যতে ব্রেন খরচ করতে হবে না? অবশ্যই ব্রেন খরচ করতে হবে। এখন এই যে ছোট রাষ্ট্রের অস্তিত্ব থাকতে পারে না, তাহলে নেহেরু কি বলছেন? আমার স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন, এই প্রশ্ন তুলেছেন, বন্দে মাতরম, সব এক হয়ে যাবে। এখন অমিত শাহ বলতেছে অখণ্ড ভারত। 800 বছর পরে প্রকৃত হিন্দুরা ক্ষমতা এসেছে। খেয়াল করেন এই শব্দগুলো যেন কোনো শব্দ নয়, প্রকৃত হিন্দুরা ক্ষমতা এসেছে 800 বছর। কিন্তু মুসলমানরা তো সেখানে বছরের পর বছর শাসন করেছে। কোনো হিন্দুকে নিঃস্ব করেছে? কোন মোগল সম্রাট, কোন সুলতান তারা করেছে? কেন আজকে অমিত শাহরা হাতে নিয়েছে? অমিত শাহরা ছোট্ট নিয়েছে প্রথমেই, যে কোনো মুসলমান এখন 2টার বেশি সন্তান নিতে পারবে না ইন্ডিয়া, কিন্তু হিন্দুরা পারবে। পপুলেশন ইজ পলিটিক্স পাওয়ার। পৃথিবীর সকল রাজনীতির প্রথম পাওয়ার হচ্ছে পপুলেশন, সেটা হাতে নিচ্ছে। এই তো কিছুদিন আগে বললেন যে তোমরা যারা তার্কিরা ইউরোপে আছো, তাদের 5টা করে সন্তান নিতে হবে, বিকজ তারা আবার সুলতান সুলেমানের স্বপ্ন। তার সেই সুলতান সুলেমানকে বাস্তবায়ন করতে গেলে পপুলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই 1943 এই ষড়যন্ত্রের সময় ইন্ডিয়া যখন এটা বুঝলো যে এখানে কিছু একটা করবে, তখন গান্ধী সাহেবরা সেটেলমেন্ট পলিটিক্স করবে। প্রচুর পরিমাণে হিন্দু মাইগ্রেটেড নিয়ে যেয়ে তোমার মিজোরাম ও ত্রিপুরাতে হিন্দুদেরকে মাইগ্রেট করানো হতো। মিজোরামে তখন খ্রিস্টান প্রধান ছিল, সেই খ্রিস্টানদেরকে মাইনরিটি করে দিল আর হিন্দুদেরকে মেজরিটি করে দিল। ঠিক যেমনটি আমরা করেছি পার্বত্য চট্টগ্রামের প্রেসিডেন্ট জিয়াউর রহমান, 2% বাঙালি আর 48% উপজাতি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসে 2%কে 48% বানিয়ে দেন। খেয়াল করেন, ফলে উপজাতিরা একটা চড় মারলে এরা যে 2টা চড় মারে, কারণ সরকার পিছনে আছে। নাহলে আপনি পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ থেকে অন্যরকম কিছু ইঙ্গিত পাওয়া যেত। তাহলে জিয়াউর রহমানের একটা বড় অবদান আছে। এই জন্য আমার খাগড়াছড়িতে ঢোকার সময় দেখবেন জিয়ার একটা বড় মূর্তি বানানো, এরা ওই বজ্জা বানিয়ে এখানে বাঙালিরা বানিয়েছে। আমলিক সরকারও ভাঙে নাই সেটা, বুঝছেন? জিয়ার মূর্তি বানানো আছে। এই যে ছোট্ট, আমরা হয়তো এগুলো এত সুন্দর করে চিন্তাও করি না, কারণ 1972 সালে যখন আমরা 71 ডিসেম্বর 72 স্বাধীন হইলাম, মানবেন্দ্র লালমা, সন্তু লালমার বড় ভাই, যে বঙ্গবন্ধুকে বললেন
যে আমাদের যে সকল ক্ষতি হয়েছে, কিসে ক্ষতি হয়েছে সেটা আমাদেরকে ফেরত দেওয়া। আমরা উপজাতি, আমাদের অধিকার ফেরত দিতে হবে। এটা 1962-তে যখন সপ্তাহে বাঁধ তৈরি করা হলো বিদ্যুৎ কেন্দ্র, এটা হচ্ছে ইন্ডিয়ার কাছে হওয়ার কথা ছিল চেংনি নদীতে, ইন্ডিয়া এটা হইতে দিল না। পরে আমরা আরও 48 কিলোমিটার ভাটিতে নিয়ে এসে রাঙামাটিতে করা হলো। 4টি টারবাইন আছে, একটা টারবাইনে 90 মেগাওয়াট, 4টা টারবাইনে অনেক বাংলাদেশের টোটাল বিদ্যুতে প্রায় 1.47% কন্ট্রিবিউশন করতেছে এটা। এখন এইটা করার সময় অনেক বাঙালি এবং অবাঙালি উপজাতি তাদের বাড়ি ঘর এই জায়গায় লেক দেখুন, রাঙামাটি গেছে তো এই একটু নিয়ে যাও রাঙামাটি, ওই লেকের মধ্যে ওদের বাড়ি ঘর পড়ে গেল। পানি ওদের লেকটা বানানো হলো, পাহাড় বেঁধে বেঁধে লেক বানানো, কৃত্রিম লেক বানানো হলো। তার মানে আমাদের বাড়ি ঘর ফেরত দাও। কিন্তু যারা বাঙালি ছিল তাদের বাড়ি ঘরের কথা কেউ বলে, তাদের কথা কেউ তো বলে। আসলো বঙ্গবন্ধুর কাছে, এসে বললো যে বঙ্গবন্ধু আমাদেরকে বোঝাতে আমাদের ফেরত দেওয়া হবে। তো বঙ্গবন্ধু তাদেরকে অনেক সম্ভবত 1972 সালের 14ই জানুয়ারির ঘটনা। বঙ্গবন্ধু বললেন যে উনি শুনলেন, শুনে টুনে যখন মানবেন্দ্র কোনোভাবেই তার কথা, বঙ্গবন্ধু পলিটিক্স ওই সময় আলাদা পলিটিক্স ছিল, বা অবশ্যই এই মানুষের বাংলাদেশের স্বাধীনতা অবদান আছে। পরবর্তী কি হয়েছে সেটা ডিবেট। তো বঙ্গবন্ধু বললেন যে বাঙালি হয়ে যাও, উপজাতি হইতে হচ্ছে। বঙ্গ হোম থেকে বাইর করে দিল, বুঝছেন? সে বুঝছে যে সমস্যা করবে। তার কয়েকদিন পরে পার্লামেন্টের অধিবেশনে মানবেন্দ্র লালমা, তখন তো একটা আসন ছিল চট্টগ্রাম পার্বত্য আসন, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান নিয়ে। তিনি পার্লামেন্টে মানবেন্দ্র লালমা এসে বললেন, বঙ্গবন্ধু বাঙালি কখনো উপজাতি হয় না, উপজাতি বাঙালি হয় না। তো বঙ্গবন্ধু প্রচন্ড ক্ষেত্রে এই কথা শোনার পর যে ওরা তো সাহস কোথায় থেকে কথা বলে। তারপর আমার হত্যা হলো, মারা গেলেন। জিয়াউর রহমান এসে ওইটাই বাস্তবায়ন করলো যে তাকে সাইজ করতে গেলে আমাদের এখন বাঙালি নিতে হবে, এটাকে নাম দেওয়া হবে সেটেলমেন্ট পলিটিক্স। সব বাঙালিদের নিয়ে যে বলা হলো জমি দেওয়া হবে, গরু দেওয়া হবে, লাঙ্গল দেওয়া হবে যারা পার্বত্য চট্টগ্রামে আসতে চায়, বুঝছেন? তখন অনেকে এই সুযোগ নিয়েছে এবং উনি একটু সুন্দর করে কতগুলো কথা উচ্চারণ করেছেন জিয়াউর রহমান, যে বিএনসিসি হইলে তাদেরকে আমরা বেশি অগ্রাধিকার দিই। বিএনসিসি বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, তখন তো আর ফেনি হয় নাই। কেন? কারণ এই এলাকার মানুষগুলো অনেক বেশি সাহসী, প্রাকৃতিক কারণেই সাহসী, প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবেলা করতে হয়, যার কারণে অনেক বেশি সাহসী। তখন এই এলাকার প্রচুর মানুষ, তোমরা এখন যে দেখো সব দেখলো এখানকার মানুষ যা আছে তার 60%, 70%, আর বাকি অন্য জায়গা আছে নিয়ে দেখে নেওয়া হবে। যুবকরা একটা থাপ্পড় মারলে তোমরা 2টা মারতে পারবে, পরে ওখান থেকে স্থায়ী হয়ে যাবে। সেটা নিয়ে কিন্তু এখনো যুদ্ধ হচ্ছে। সুন্দর আমরা বলে বাঙালিকে সরিয়ে নিতে হবে। এবং 97 সালে 1 ডিসেম্বর 2রা ডিসেম্বরে শান্তি চুক্তি হলো মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে খাগড়াছড়ি স্টেডিয়ামে। হাসনাত আবদুল্লাহ মধ্যস্থতায় যে হলো আমাদেরকে, তখন প্রচন্ড প্রেশার এসেছে ইউরোপ থেকে, এই কথা লিখতে হবে যে বাঙালিদের এখানে সরিয়ে নিতে হবে। এরিক বাউন্ডেল ইজ ম্যান অফ সুইডেন, যিনি পার্বত্য বাঙালিদের উপজাতিদের রসদ যোগাতেন, সুইডিশ ভদ্রলোক। তো অনেক প্রেশার দিয়েছেন। তো শেখ হাসিনা একবার তখন বললেন যে প্রচন্ড প্রেশারেই উনি বললেন ঠিক আছে আমি বাঙালিকে এখান থেকে সরিয়ে নিব। এটা লেখার জন্য প্রচন্ড প্রেশারাইজ হয়েছে ইউরোপ থেকে, ইউরোপের কান্ট্রিগুলোতে। শেখ হাসিনা এটা লিখি না, বলছে এটা অলিখিত থাক, আমি এটা বাঙালিদেরকে এখানে উচ্ছেদ করে নিই। বুঝছো? ঠিক তার কয়দিন পরেই পার্বত্য খাগড়াছড়িতে বাঙালি আর উপজাতিদের মধ্যে একটা বড় ধরনের সংঘর্ষ। এই সংঘর্ষটা রাষ্ট্রীয়ভাবে বাজানো হলো। রাষ্ট্রীয়ভাবে এই সংঘর্ষের পরে শেখ হাসিনা বললেন আপাতত বাঙালিদের এখান থেকে সরানো যাবে।
রাজনীতি এই মাঠে কিন্তু খেলতে হবে। এই রাজনীতি করলেন শেখ হাসিনা, বললেন যে আমি এইসব কথা বলি নাই, এগুলো লিখে দেবেন, স্পষ্ট বললেন যে আমি সব কথা বলি না। তো শেখ হাসিনাকে এই জন্যই হয়তো আল্লাহ এখন বাঁচায় দেয়, নাহলে ওই সময় যদি লেখা হতো যে বাংলাদেশকে সরিয়ে নিতে হবে, তাহলে আমাদের বিপদ হয়ে যায়। এই চক্রান্তের অংশ আমরা করে দিলাম। সেদিন শেখ হাসিনাকে ধন্যবাদ। তো শুধু তাই নয়, শেখ হাসিনা একটা আইন করে দিল যে কোনো বিদেশি পার্বত্য চট্টগ্রামে ঢুকতে গেলে সরকারের অনুমতি লাগবে। এখন কোনো বিদেশি আর পার্বত্য চট্টগ্রাম যেতে পারে না সরকারের অনুমতি ছাড়া। এই যে একটা খেলা, এখন রাষ্ট্র চালাতে গেলে মাথার মধ্যে এগুলো রাখতে হবে, নাহলে মাথা ঘুরলে হবে না। মাথা হাত দিয়ে বানাতে হচ্ছে, স্যার মাথা ব্যথা করতেছে, মাথা ব্যথা করলে আমার পড়বে, কারণ আমি অসুস্থ, আমার সব সমস্যা তো মাথায়। তো যাই হোক, এই যে এই মেকানিজমগুলোকে তোমাকে এখন বুঝতে হবে, নাহলে কিন্তু এগুলো বোঝা যাবে না। দেশ ছাড়া এই যে শেখ হাসিনা করতেছে, তার মাথায় আছে বলে তো করতেছে নাকি? আমার মাথায় নাই, তা আমি কি করে করবো? ও যা বলতে যে শুনতে ভালো বিশ্বাস করে, কিন্তু রাজনীতিতে সব বিশ্বাসের জায়গা কম, খুব কম রাজনীতি। এই যে মেকানিজম করে আমরা মানে একটা মানুষের মধ্যে পড়ে গেলাম পার্বত্য চট্টগ্রাম নিয়ে, সেই খেলাগুলো এখনো হচ্ছে। তাহলে আমাদের কি হবে? আবারও প্রশ্ন দিলাম যে কি হবে আসলে এই খেলা? কি আমেরিকা 2010 সালের 4 এপ্রিল প্রথম আলো পত্রিকায় একটা বড় রিপোর্ট আসলো যে বাংলাদেশের থানচিতে বাঙালি মুসলমানে ভরে যাচ্ছে। আমার সংবিধানের 43 ধারা বলা আছে, ইউ ক্যান লিভ এভরি হয় বাংলাদেশ অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ। আমি বাস করতে পারি না, এটা সংবিধান বলে দিয়েছে। তাহলে পার্বত্য চট্টগ্রামে থানচিতে গেলে প্রথম আলোর মাথা ব্যথা গেছে। কে সাংবাদিকরা কেউ আছে এখানে? হ্যাঁ, পরে আমরা সবচেয়ে দুর্ভাগ্যজনক সেটা আমরা সরেজমিনে সেখানে গবেষণা করেছি, হাউস হোল্ড গবেষণা যাকে বলি আমরা যে দেখলাম সেখানে মুসলমান পরিবার 976 আর খ্রিস্টান পরিবার 14,000। প্রথম আলো উল্টা রিপোর্ট কেন করি? তাহলে প্রথম আলো কি কার টাকায় রিপোর্ট করি? যে আপনারা বলেন যে ইহুদিদের টাকায় চলে, এমনিতে বলেন না তোমার, তাহলে কেন প্রথম আলো রিপোর্ট করলো? উল্টা রিপোর্ট। তার মানে কি ওদেরকে ই করে মুসলমানরা যাতে না যেতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে এই পার্বত্য চট্টগ্রাম। ঠিক একইভাবে ইসরায়েল রাষ্ট্রটা প্রতিষ্ঠা করে হাইফা সমুদ্র বন্দর বানিয়ে একেবারে এই গাদার পাশ দিয়ে লম্বা করে হাইফায় নিয়ে যাওয়া হয়। দুই পাশেই মুসলিম জমি, মাঝখান থেকে ছোট্ট করে নিয়ে যে এই হাইফা সমুদ্র বন্দরের সাথে ভূমধ্য সাগরে জুড়ে দেওয়া হচ্ছে, ইসরায়েল বন্দর বানানো দেওয়া হয়েছে। একইভাবে আমাদের নাফ নদীর মাথায় তারা এই বন্দর স্থাপন করে। কঠিন অবস্থার মধ্যে আমরা এখন হাবুডুবু খাচ্ছি। ওই যে 2 দিন আগে না 3 দিন আগে দেখছো ইন্ডিয়ান জয়শঙ্কর বলছে আমাদের পোর্ট ব্যবহার করতে দিয়েছি ইন্ডিয়াকে, এবং আমাদের পররাষ্ট্র সচিব স্বীকার করেছে 2টা পোর্ট তাদেরকে দেওয়া হয়েছে। তাহলে আমাদের কি হবে আগামী? আমি বিশ্ববিদ্যালয় ভাইদের মাথায় একটু ঢুকাই দিতে চাই, চিন্তা রাত্রে ঘুম হবে কেন? বিশ্ববিদ্যালয় ছেলে তুমি ঘুমাই গেলে তো পুরা জাতি ঘুমাই পড়বে। তো যাই হোক, আমরা ভূ রাজনীতি কথা নিয়ে এতগুলো অনেক কথা বলতেছিলাম। আস্তে আস্তে আমরা হিটলারের শিক্ষক ছিল কার্ল হাউজোভার। তো কার্ল হাউজোভার হিটলারকে বলতেছেন জার্মান বিশ্ববিদ্যালয়ে যে জার্মানের উচিত হবে তার বিশাল জনসংখ্যাকে কাজে লাগানোর জন্য তার রাষ্ট্রের কলেবর বৃদ্ধি করা। রাষ্ট্র একটি জৈবিক সত্তা। চমৎকার কথা বলে নিল শিক্ষক তার। রাষ্ট্র একটি জৈবিক সত্তা, সে বললো রাষ্ট্রের জীবন আছে। তোমরা কি এর সাথে একমত? রাষ্ট্রের কি জীবন আছে? আরে বাবা, আমি আজকে কিন্তু এসে বলছি তোমরা বিশ্ববিদ্যালয়ে দিয়া আগে ভেবেছি উত্তর দিলাম। দেখো, আমাকে যদি এখান থেকে কেটে ফেলা হয় তার মাত্র অঙ্গহানি হয়ে যাবে না? যাবে। আবার যদি আমার আর একটা দুর্গার মতো হাত লাগাই দাও তাহলে আমার অঙ্গ বেড়ে যাবে না? আর যদি আমাকে মেরে ফেলো তাহলে আমার মৃত্যু হবে না?
আজকে যদি মায়ানমার পার্বত্য চট্টগ্রামে নিয়ে খেয়ে ফেলে আমাদের, তাহলে আমাদের অঙ্গহানি হবে। যদি আমরা আরাকান দখল করি তাহলে আমাদের অঙ্গ বেড়ে যাবে, আর যদি ইন্ডিয়া আমাদের গিলে ফেলে মৃত্যু আমাদের হবে। তাহলে রাষ্ট্রটা যদি মানুষের যদি এই ঘটনা ঘটে তাহলে রাষ্ট্রটা শিক্ষক তো আর এমনি বলে নাই, তাহলে রাষ্ট্র একটি জৈবিক সত্তা। হিটলার এই জৈবিক সত্তাকে গ্রহণ করে তখন জার্মানির কলেবার বৃদ্ধি করার চেষ্টা করেছে। প্রথমে কি করলো, তারা ডানজিগ বন্দর দখল করে নিল, পোল্যান্ডের ডানজিগ বন্দর, অর্থাৎ তার রাষ্ট্রের কলেবার বাড়াচ্ছে। লেগে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। একটা কথাই দ্বিতীয় বিশ্বযুদ্ধ, রাষ্ট্রের একটি জৈবিক সত্তা, তার জীবন মৃত্যু সর্ব। তার হিটলার বলে তাহলে ঠিক আছে, তাহলে আমার রাষ্ট্রের বৃদ্ধি করতে হবে। তার শিক্ষক তাকে বলে দিল তোমার রাষ্ট্র বৃদ্ধি করতে হবে, পক্ষান্তর তাকে শিখিয়ে দিল। চমৎকার। তো এখন এই যে বিশ্ববিদ্যালয়, আমি প্রথমে একটা শব্দ বলে দিয়েছি, দেশ ভালো হয় বিশ্ববিদ্যালয়, তার শিক্ষক তাকে উদ্বুদ্ধ করেছে। ঠিক এমন হবে যে এই যে ভূ রাজনীতি বলি, আজকে দেখো আমরা বারবার তাহলে একটা রাষ্ট্রের কতগুলো ভূ রাজনীতিক উপাদান আছে। ভূ রাজনীতি, মাটি আর রাজনীতি, স্থান আর রাজনীতি। স্থান নিয়ে যদি রাজনীতির অংশ হয়ে যায় তাহলে সেটাকে বলে ভূ রাজনীতি। যেমন সেন্ট মার্টিন নিয়ে এখন বিশ্ব রাজনীতির খেলা হয়ে গেল, তাহলে এটা একটি ভূ রাজনীতি। আমাদের ফেনী ভূ রাজনীতির অংশ। শুধু তাই নাই, বাংলাদেশকে বলা হয় ব্রিজিং কান্ট্রি বিটুইন আসিয়ান অ্যান্ড সার্ক। এই দুটি সংস্থার মাঝখানে ব্রিজ করে, সেতু বন্ধন করে কে? বাংলাদেশ। তাহলে বাংলাদেশ কিন্তু 2003 সালে 9 জানুয়ারি থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা, তার বোন পরে ইংলাক সিনাওয়াত্রা ক্ষমতায় এসেও থাকতে পারে নাই। থাকসিনের বড় দোষ ছিল, আসলে এগুলো তো বলতেও মন চায় তোমাদের, আবার রাজ হয়ে যাচ্ছে। তো থাকসিন একটা বড় অন্যায় করেছিল। তখন 2003 সালের সেপ্টেম্বর মাসে থাইল্যান্ডের নানাথিয়াত প্রদেশ মুসলিম আমার যাওয়ার সুযোগ হয়েছে। মুসলিম ইউপিএল গেরিলা সংগঠন, যারা স্বাধীনতার জন্য আন্দোলন করে যাচ্ছে, ৮৬ জন ইউপিএল সন্দেহে তাদেরকে ধরে নিয়ে আসে দিনের বেলায় রাজপথে গুলি করে হত্যা করে 2003 সালের 16 সেপ্টেম্বর। এই গুলি করার পরে থাইল্যান্ডের সামরিক শাসন দিল 19 সেপ্টেম্বর। জেনারেল সন্থিয়া বুনিয়ারাত গ্লিন থাইল্যান্ডের সামরিক শাসন দিয়ে থাইল্যান্ডের শেষ করব। এগুলো অনেক বিষয়। তো এই যে কতগুলো মুসলিমকে হত্যা করা হলো, থাইল্যান্ডে কেন সেনা শাসন আসলো, থাকসিনের ক্ষমতাকে তছনছ করে দেওয়া হলো। এবং পরবর্তীকালে এটি নিয়ে অনেক কথা হয়েছে যে কেন সামরিক শাসন হলো। যিনি সামরিক শাসন দিয়েছিলেন তিনি থাইল্যান্ডের ইতিহাসের প্রথম মুসলিম সেনাপতি। ওই সময় যিনি ক্ষমতায় ছিলেন তিনি একজন মুসলিম সেনাপতি। কেউ বলে যে এই ইউপিএলদের হত্যার প্রতিশোধ নিয়ে ওনার ক্ষমতাকে প্রয়োগ করল, থাইল্যান্ডকে দেশ থেকে তাড়িয়ে দিল। থাকসিন সেই থেকে আজ পর্যন্ত এখনো থাইল্যান্ডে প্রবেশ করতে পারেনি। পরবর্তী এখন তো তোমার উচাই প্রু ক্ষমতায় আছেন, তাকে আসতে দেই না। তো পরে বোনকে দিয়ে একটা রাজনৈতিক দল বানালো থাই পার্টি। বুঝছেন, এই পার্টি জিতে গেল ক্ষমতা, এসে মাত্র কয়েকদিনের মধ্যে আবার দেশ ছেড়ে পালালো। এখন দেখো এই যে আমাদের কথা যদি আজকে সেখানে বলি যে আজকে যদি তোমাদের একজন সেনাপতি থাকতো তোমাদের, তাহলে কি অবস্থা হতো? কই সেনাপতি তো কেউ হইতে চাও না। এই কথাগুলো বলা বুঝতে হবে, জানতে হবে। ওদের কেউ আর সেনাপতি হইতে চায় না, কেউ পুলিশের প্রধান হইতে চাও না, তাই তো? সবাই এখন চাকরি করবা, ফ্রিল্যান্সিং করবা, টাকা বানাবা, এটা নিয়ে ব্যস্ত আছে। ওরা তো কারো সেনাপতি বানাচ্ছে না।
দুর্ভাগ্য আমরা ওখানে যাচ্ছি না। এক সেনাপতি হাতে একটুখানি সুযোগ পেয়েছে, দেখাই দিয়েছে না। এখন সরকার সেই দিয়ে আলোচনা করতেছে ইউপিএল গেরিলাদের সাথে যে এটাকে স্বায়ত্তশাসন দেওয়া যাবে। আজকে আমরা যেখানে বসে আছি 1945 আমেরিকান বিশিষ্ট রাজনীতিবিদ জন স্পাইকম্যান, নামটা মনে রেখুন, আমেরিকাকে বলতেছে তুমি যদি পৃথিবীর প্রভু হতে চাও তাহলে রিম রিম ল্যান্ড দখল করে নাও। রিম ল্যান্ড দখল করে নাও। কোথায় আছে রিম ল্যান্ড? উনি বললেন শুধু ফিলিপাইন থেকে ভূমধ্য সাগর পর্যন্ত সমুদ্র তীরের এই এলাকার নাম দিলেন রিম অফ গাড। তিনি বললেন যে রিম দখল করবে সে পৃথিবীর সমুদ্র নিয়ন্ত্রণ করবে, যে সমুদ্র নিয়ন্ত্রণ করবে সে পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করবে, যিনি অর্থনীতি নিয়ন্ত্রণ করবে পৃথিবীকে সে পৃথিবী নামক এই দ্বীপের ভাগ্য নিয়ন্ত্রণ করবে। তার থিওরি দিলেন রিমল্যান্ড থিওরি। 1949 সালের অগাস্ট মাসে প্রথম আমেরিকা এসে ঘাঁটি বানিয়ে ফেল দক্ষিণ কোরিয়ায়। শুরু হলো তাদের এই রিম দখলের পায়তারা। শিখরে বাবা এগুলো এই শব্দগুলো শিখতে হবে না। রিম দখলের পায়তারা। 1976 সালে সে আমেরিকান রাজনীতিবিদ জন আলফ্রেড মাহা, যিনি আমেরিকান নেভির প্রধান ছিলেন, পরবর্তী নেভাল একাডেমির চিফ অফ প্রিন্সিপাল হলেন, উনি বললেন সমুদ্র দখল ছাড়া পৃথিবী নিয়ন্ত্রণ করা সম্ভব। তখন শুরু হলো সমুদ্র নিয়ন্ত্রণের পায়তারা। এখন দেখেন আমরা কোন জায়গায় আছি, এই রিমের মধ্যেই সব মুসলমান এক্সেপ্ট ইন্ডিয়া। হ্যাঁ, সেই ইন্ডিয়ার মধ্যে পৃথিবীর সবচেয়ে বেশি মুসলমান। পৃথিবীর সবচেয়ে বেশি মুসলমান ইন্ডিয়ায়, 36 কোটি মুসলমান, যদিও ওরা 26 কোটি বড় বেসরকারি হিসেবে 36 কোটি মুসলমান ইন্ডিয়ায়, যা পৃথিবীর কোনো মুসলিম রাষ্ট্রে নাই। ইন্ডিয়াতে যত মসজিদ আছে যা পৃথিবীর কোনো মুসলিম রাষ্ট্রে নাই। ইন্ডিয়াতে সরকারের নথিভুক্ত মসজিদ এখন প্রায় 3.5 লক্ষ, সবচেয়ে বেশি মসজিদ ইন্ডিয়ায়। শুধু তাই নাই, এই ইন্ডিয়াতে একজন নবীর মাজারও আছে। কার কার জানা? একজন হাত শুরু করছে, দেখো তোমার সেনাবাহিনীরা এটাও জানে। ইসলামী আন্দোলন করবা, আল্লাহ রসুলের গেজালেহীন, এমনি কথা বলে এসেছে। ইতিহাসগুলো তোমার জানতে হবে। কেন এই আজকে বলছে রাজনীতির কথা বলবেন, এগুলো বাদ দিয়ে রাজনীতি হবে? হ্যাঁ, শরীরের কামড়ানি না আসলে কামড়ানি রাজনীতি হবে? এত মুসলমান ইন্ডিয়ায়, তো ইন্ডিয়া তো ভয়ে আছে সবসময়। যদি কখনো নারথিয়া, যেটা কথা বলা ইউপিএল গেরিলার সঙ্গে নারথিয়া স্বাধীন হয়ে যায়, আরাকান স্বাধীন হয়ে যায়, তাহলে বাংলাদেশ, আরাকান, নারথিয়া, এরপরে পেনাং, তারপর ইন্দোনেশিয়া, এরপরে ব্রুনাই, এরপরে ফিলিপাইনের মিন্দানাও, অল অফ দ্য মুসলিম, এরা আগামী পৃথিবীকে নেতৃত্ব দিবে। ওয়েস্ট ব্যাকম্যানের কথা। তো আরাকানকে কখনোই স্বাধীন হতে দেওয়া যাবে না, কখনোই যাবে না, খাইয়ে না খেয়ে মরুক। ওরা হইলেই নারাথিয়াকে ঠেকানো যাবে না। ওরা এইটা হইলেই একটা উইং তৈরি হয়ে যাবে বাংলাদেশ থেকে, কারণ এইখানে বিশাল জনসংখ্যা। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন যদি একসাথে হয়ে যায়, তাহলে এই রিজন আগামী পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করবে। সুতরাং কোনোভাবেই এই কাজগুলো হইতে দেওয়া যাবে না। যদি এটা হয়ে যায়, তাহলে ইন্ডিয়ার অপরপাশে পাকিস্তান থেকে টার্কি পর্যন্ত সব মুসলমান, দুই পেশার প্রচন্ড প্রেসারে ইন্ডিয়ার ছিন্ন ভিন্ন হতে পারে। 1971 সালে আমাদের স্বাধীনতা যুদ্ধ যখন চলে, তখন দিল্লি কনফারেন্স হচ্ছে। বিবিসির সাংবাদিক সিরাজুল ইসলাম ইন্দিরা গান্ধীকে জিজ্ঞাসা করলেন, ম্যাডাম আপনি কেমন আছেন? ইন্দিরা গান্ধী একটা চমৎকার উত্তর দিলেন, আমার মাথার যদি একদিকে ব্যথা থাকে তাহলে তো আমি কাঁধে ঘুমাইতে পারি, আর একদিকে যদি আমার মাথার দুই দিকে ব্যথা থাকে তাহলে আমি কিভাবে ঘুমাই? সব উত্তর ওটার মধ্যেই। আমার দুই পাশে পাকিস্তান, আমার কি ঘুম আসে? হ্যাঁ, এটাকে ভাঙতেই হবে, একদিকে ভালো করতে হবে। সেটা করেছে। এখন তোমার মাথার মধ্যে কি এগুলো না থাকলে তাহলে তার ঘুম তো ভালোই আছে।
ঘুমাও। কি বিশ্ববিদ্যালয়ের ছেলেরা কি ঘুমাবে না? কিন্তু ঘুমাইলে তো সমস্ত দেশটাই ঘুমাবে। হ্যাঁ, তো ইন্দিরা গান্ধীর কথাটা বুঝলেন, কত সুন্দর কথা না? আমি কত সোজা ভাষায়, আমার একদিকে ব্যথা হলে একদিকে কাঁধে ঘুমাবো, দুই দিকে ব্যথা, আমি কি করে ঘুমাই? তুমি বুঝে নাও আমি কেমন আছি। হ্যাঁ, ভেঙে দিল পাকিস্তান। এখন ডক্টর শ্যামা প্রসাদ, আমরা তো তাদের নাম ছাড়া ভারতকে ছাড়া যারা বুদ্ধিজীবী, তখন গান্ধীর বুদ্ধিজীবী যারা ছিল, ডক্টর শ্যামা প্রসাদ বলতেছেন ওরা ইন্ডিয়াকে ভাগ করলো, আমরা পাকিস্তানকে টুকরো করলাম। ওরা ইন্ডিয়াকে ভাগ করলো কারণ ব্রিটিশরা, আর আমরা পাকিস্তানকে টুকরো করলাম। টুকরো করার ভাগ করা কিন্তু একটু ভিন্ন ব্যাপার। ফলে আরাকান মুসলমান দেশ, ব্রিটিশ অধ্যুষিত এলাকা, মিস্টার কায়েদ আজম জিন্নাহ সাহেবকে, অত্যন্ত গুণী ব্যক্তি, বিজ্ঞ মানুষ, তাকে বলা হলো আরাকানকে পাকিস্তানের অংশ করার জন্য। বন্ধ হয়ে গেছে পাকিস্তানের অংশ করার জন্য। কায়েদ আজম জিন্নাহ এক পর্যায়ে বললেন যে আমি আরাকানকে নিব না। শর্ত ছিল আরাকান যদি পাকিস্তানের অংশ হয়, পার্বত্য এলাকাগুলো, চট্টগ্রাম, এই এলাকাগুলো কার হবে? ইন্ডিয়ার হয়ে যাবে। তাহলে ইন্ডিয়া 3 ভাগে বিভক্ত হচ্ছে। খেয়াল করুন, মাঝখানে আবার ভাগ হয়ে যাচ্ছে আরাকান সহ বাংলাদেশ, ওদের পাকিস্তান। তাহলে ইন্ডিয়া 3 টুকরা হবে, তাহলে পাকিস্তান 3 টুকরা হবে। এটা বুঝে কায়েদ আজম জিন্নাহ বললেন যে আমরা আরাকান নিব না। তখন আমরা পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম কক্সবাজারকে বাংলাদেশের অংশ করা। তাহলে ভাগ করার সময় মাথার মধ্যে কিন্তু অনেক কিছু চিন্তা করতে হয়েছে। তখন কিভাবে তোমাকে নিগৃহীত, নিষ্পেষিত করার চেষ্টা করা হয়েছে বারবার। এখন যে জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি, তাহলে কি আমরা আবার সেদিকে ধাবিত হব? ইন্ডিয়া তো সবসময় চেয়েছে যে বাংলাদেশটা হোক ইন্ডিয়ার অংশ না, করদ রাজ্য। রাষ্ট্র তোমার, যা বলবো আমি। এখন সেই জায়গায় আসতেছি না, সেই জায়গায় কিন্তু আমরা এসে গেছি দীর্ঘ ষড়যন্ত্রের অংশ হিসেবে। ইন্ডিয়ার মতো বুঝে বসে নাই, ওই যে তারা 200 বছরের স্বপ্ন নিয়েছে নেতৃত্ব দিবে। তাহলে আমাকে এই সব জিনিসগুলো মাথায় রেখেই আমার বাংলাদেশের চিন্তা করতে হবে। তাহলে একটা দেখো, একটা ভূরাজনীতির উপাদান আমরা বলছি যে স্থান, ভৌগোলিক উপাদান কি আছে? ভৌগোলিক নদী আছে, সমুদ্র আছে, পাহাড় আছে, এগুলো তারা সব জিওগ্রাফিক্যাল এলিমেন্ট, এগুলো রাজনীতিকে মেনটেন করবে। এরপর বলেছে রাজনীতি। কোন রাজনীতি? আমার অভ্যন্তরীণ পলিটিক্স। আজকে আমি এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছি, মায়ানমারের সেনাবাহিনী, মায়ানমারের সীমান্ত বাহিনী বাংলাদেশে প্রবেশ করে যাচ্ছে না? এই ওকেআই মোটরের আঘাতে 2 মানুষ মারা গেছে। আমার সরকার নির্বিকার, কারণ আমার দেশের রাজনীতি দুর্বল। মায়ানমারের সেনাবাহিনী দেখছে এখন বাংলাদেশের কিছুই করে, কারণ এরা অত্যন্ত বিভক্ত। আজকে পাকিস্তানের সাথে যদি ইন্ডিয়ার কোনো গ্যাঞ্জাম লেগে যায়, দেখবেন সব পার্টি এক জায়গায় বসে দিল্লিতে কিভাবে পাকিস্তানকে মোকাবেলা করবে। কারণ ওদের বিভক্ত থাকলেও রাষ্ট্রক্ষেত্রে তো কোনো বিভক্ত থাকে আমাদের, সেই সুযোগ আজকে ওরা আমাদের দেশে প্রবেশ করবে। আমরা প্রতিবাদ করতে পারছি। হ্যাঁ, যারা সাংবাদিক আছে তাদেরকে বলি, প্রতিবাদ করতে পারছি না যে ওরা আমার দেশে ঢুকে যাচ্ছে। আমি দেখতেছি কি চমৎকার একটা জায়গায় আমরা এসে হাজির হয়েছি। এখন তো ঘুমার কথা না, শক্তি, পাওয়ার, জনগণের ঐক্য একটা শক্তি। মাও সেতুং তার জনগণের মধ্যে এমন শক্তি তৈরি করেছিল, 1950 সালে যখন চীন দেশে বিপ্লব হচ্ছে, তখন এক বিপ্লব জাগরণ হয়ে গেছে। তখন রাশিয়ার যারা কমিউনিস্ট ছিল তারা ভয় পাচ্ছে যে মাও সেতুং যদি, মানুষের সহজাত প্রবৃত্তি হচ্ছে অন্যের উপরে নিজের আধিপত্য বিস্তার করা, এটা হচ্ছে মানুষের জন্মগত সহজাত প্রবৃত্তি। তো মাও সেতুংকে বলছে, মাও সেতুং তুমি চীনের দিকে আসার চেষ্টা করো, আমাদের কাছে AK-47 আছে, কালাশনিকভ AK-47 বানিয়ে দিয়েছে তখন রাশিয়াকে, আমার কাছে স্কাট ক্ষেপণাস্ত্র আছে, আমার কাছে পারমাণবিক বোমা আছে, যদি আসো তাহলে অবশ্যই চীনের পরে আমরা প্রয়োগ করব।
তখন মাও সেতুং খুব ক্ষিপ্ত হয়ে রাশিয়াকে বললেন যে রাশিয়া চীনকে নিয়ে আর কোনো মন্তব্য করবে না, যদি মন্তব্য করো তাহলে অবশ্যই চীনের মানুষ রাশিয়ার দিকে মার্চ করবে। তখন রাশিয়ায় মানুষ আছে 4 কোটি, চীনে আছে 65 কোটি। বলে তোমার যত অস্ত্র আছে চীনের উপর প্রয়োগ করতে থাকো, একসময় সব অস্ত্র শেষ হয়ে যাবে, তারপর 4 কোটি চীনা বেঁচে থাকবে যারা রাশিয়া দখল করে নেবে। সেই থেকে আজ পর্যন্ত দেখবেন রাশিয়া চীন নিয়ে কোনো মন্তব্য করে, সেই 49 সাল থেকে আজ পর্যন্ত চীন নিয়ে কোনো মন্তব্য করে মানুষজন জনগণের মধ্যে সেটা তৈরি করে। আমরা কি পেরেছি? কত ভাগে বিভক্ত। এখন শত্রুরা নিজের গ্রামে যদি চোর না থাকে, ওই গ্রামকে অন্য গ্রামে চুরি করতে পারে? কখনোই পারে। আমাদের সেই জায়গায় আমরা এসে দাঁড়িয়ে এখান থেকে কিভাবে আমরা এখন বাইর হব? তাহলে জনসংখ্যা আছে, সম্পদ, ওই যে আমরা অনেক আগে বলেছি আমাদের ইউরেনিয়াম, এটা ওইটা, এই সম্পদ কাল হয়ে যায় অনেক সময় রাজনীতি আর জাতিগত সুখ, যেটা আমাদের দেশের মানুষ কয়টা ভাষায় কথা বলে বলতে পারো? কয়টা ভাষায় কথা বলে আমাদের দেশের মানুষ? 2টা। কি কি? আমাদের দেশের মানুষ 20টা ভাষায়, 20 কয়টা? 20। ওই যে বলছে না বিশ্ববিদ্যালয়ের লোকজন কিন্তু ঠান্ডা মাথায় অ্যান্সার দিত, হ্যাঁ, 20টা ভাষায় কথা। আমরা হয়তো বাংলা সবাই বুঝি, তাই বাংলা জাতীয় ভাষা, কিন্তু স্থানীয় ভাষা আছে অনেক 20টা ভাষা। আচ্ছা, এখন তো ওরা বলছে স্যার সময় শেষ, তো যা হোক আমরা যাবো, থাকে তখন দেখা হচ্ছে। ভূ রাজনীতি দেখো যে এটা ভূ রাজনীতি, প্রাকৃতিক ও পরিবেশগত নিয়ামকগুলো যখন রাজনীতির উপরে প্রভাব, প্রাকৃতিক ও পরিবেশগত উপাদান, এগুলো ব্যাখ্যা দেওয়ার সময় নাই। আমাকে 8:30 বলছে, 8:30 বাজতে 2 মিনিট না 1 মিনিট। আসলে এগুলো অনেক, একটু দেখো, এটা হচ্ছে রাজনীতি, এটা হচ্ছে হার্ট অফ দা, ওই লাল জায়গাটাকে বলা হয় হার্ট ল্যান্ড অফ দা, হৃদভূমি। ওই যে হৃদয়ের ছবি আঁকে একটা তীর মেরে দেনা, দেখছো তীর লাগাই যায়, হ্যাঁ, তো দেখো তীরটা যখন বাহির হবে তখন কি তার হাতটা ছিঁড়ে যাবে, তাই না? ঠিক রাশিয়া এমন একটা রাষ্ট্র যার মধ্যে ঢোকা যায় কিন্তু বাইর হওয়া যায় না। হৃদয়ে হার্ট এর নাম দেয় না, হার্ট অফ দা হোল। এই যে রিজনটা দেখো, এই যে রিজনটা, এটা সব বড়, কোথায় যাবে? বাইর হয়ে যাওয়ার কি সুযোগ আছে? তাকে আবার পিছন দিকে ফিরতে হবে। হিটলারের সাথে লাল ফৌজের চুক্তি হলো যে লাল ফৌজকে আক্রমণ করবে না হিটলার। লোভে পাবে যখন সব দখল করে নিচ্ছে, তখন বললো যে লাল ফৌজ আর বাদ যাবে কেন? রাশিয়ান সৈন্যদেরকে লাল ফৌজ বলা হয়। হিটলার লাল ফৌজ আক্রমণ করে বসলেন, শেষ পর্যন্ত হিটলারের পরিণতি আমরা সবাই দেখেছি। এই রাশিয়াতে যাই, কেউ রাশিয়ায় যুদ্ধ করতে যায় না। আমেরিকা কেন যুদ্ধ করতে যাচ্ছে? সেই ইউক্রেন কেন্দ্রে যুদ্ধ করাচ্ছে, মর তোরা, আমি আছি পিছনে। সে নিজে যাবে না, কখনোই রাশিয়ায় যুদ্ধ করতে যাবে, ওই সাহস আমেরিকা দেখাবে না। কারণ আমেরিকার কোনো বিশ্ববিদ্যালয় এখনো তাকে গ্রিন সিগন্যাল দেয়নি যে তুমি যাও, কারণ রাশিয়ায় গেলে তুমি বাইরে হতে পারবে। আর ওই নীল জায়গাটা, ওইটাকে বলে রিম, নিউ রিম অফ দা আর্থ, রিম অফ দা আর্থ। আর ওই যে সি পাওয়ার, তারপরে দেখো সব কেন্দ্রবিন্দু এশিয়া আফ্রিকা কেন্দ্র করে, এশিয়া আফ্রিকা কেন্দ্র করে। এদিকে তো কেউ নাই, ওই যে আমেরিকা, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, সব ওরা নিরাপদ। সব সমস্যা আফ্রিকা। এবং এই যে আমার কামি মনে হয় তোমাদের ইসে একটা লেখায় আছে, আফ্রিকা আগামী ব্যাটেল ফিল্ড, যেটা রাজনীতির ব্যাটেল ফিল্ড আফ্রিকা। এখন ওই সব ব্যাটেল ফিল্ডটা কিন্তু আমরা দেখো মাঝখানে পড়ে গেছি, হাত এবং সি পাওয়ারের মধ্যে রিমের মাঝখানে পড়ে এখন চ্যাপ্টার পিষ্ট হতে হবে আগামীতে। সবচেয়ে মজার, দুঃখজনক এবং মজার, দেখুন মুসলমানরা পৃথিবীর কেন্দ্রে অবস্থান করে, পৃথিবীর কেন্দ্রে অবস্থান করে মুসলিমরা, আর পেরিফেরিতে খ্রিস্টানরা। একটা পাটকারি দেখছো তোমরা, পাটের এভাবে ঝাঁকি দাও, হাতটাই দাও, দেখবে এই জায়গায় কত ঝাঁকি হয় না, এই জায়গাটা কিন্তু কি থাকে? জায়গায় থাকে। মুসলমানরা পৃথিবীর কেন্দ্রে আছে, তারা যদি কখনো ঝাঁকি দিতে পারে সমগ্র পেরিফেরি ধ্বংস হয়ে যাবে।
সেই মুসলমানরা যাতে কোনোদিনও ঝাঁকি না দিতে পারে সেই ব্যবস্থায় তারা অর্থ বিত্ত সব কিছু দিয়ে সেই কাজটা করে দিয়ে যুগে যুগে করতেছে এখনো। আজকে যেখানে ইসরায়েল রাষ্ট্র, এটি তো হওয়ার কথা ছিল আর্জেন্টিনায়, যখন আমেরিকান রাজনীতিবিদরা বললেন পৃথিবীর হাটকে দখল করতে চাও মুসলিমদের কেন্দ্র, তাহলে এটি এখানে করা যাবে। পরে সিদ্ধান্ত করা হবে উগান্ডায়। তারপরে উগান্ডায় যখন এটা সিদ্ধান্ত প্রায় হয়, তখন ইংল্যান্ড বেলফোর বললেন না, এটা হবে ফিলিস্তিন। নিয়ে আসা হলো ফিলিস্তিনের ভূমিতে 1948 সালের 14ই মে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে। তার খেলা তো দেখতেছো কি হচ্ছে। আমার ব্যাখ্যা দিতে গেলে আর একদিন সুযোগ হলে আমি প্যালেস্টাইনকে নিয়ে কথা বলার সুযোগ থাকবে সেদিন বলছি। তাহলে এই যে প্যালেস্টাইন, তাহলে যে কোথা থেকে কমে নিয়েছে, ওই হাটে নিয়েছে একটা সিদ্ধ করা হলো মুসলমানদের মধ্যে একটা পয়জন ঢোকাই দেওয়া। সেই পয়জন এখন কি করতেছে খেয়াল করেন একবার, নির্মমভাবে কিংবা মাত্র 20,000 বর্গ কিলোমিটার তাদের দেওয়া হলো। 67 সালের যুদ্ধে তারা আরো প্রায় 47,000 বর্গ কিলোমিটার মুসলিম ভূমি দখল করে নিয়েছে। এখন আবার তাদের বসতি স্থান করতেছে, আস্তে আস্তে সব দখল করে নিয়েছে ফিলিস্তিন। তাহলে বিশ্ব রাজনীতির আজকে ঠিক আমাদের যে ভোট হয়ে গেল, এই ভোটে কিন্তু এই রাজনীতির একটা বড় অংশ ছিল শেখ হাসিনা। যখন ফিলিস্তিনের মানুষ হইল, সাথে সাথে ফিলিস্তিনের পক্ষে কথা বলে শুনছেন আমরা কেমন না, ওই তোমরা তো ফিলিস্তিনের পক্ষে কথা বলো নাই, তুমি কথা বলবা, তুমি বলছো রাস্তায় ঘরের মধ্যে বসে বলবে, রাস্তায় তো বলো না। ঠিক আছে, তো রাস্তায় বলে দিয়েছে যে আমি ফিলিস্তিনদের অধিকারের পক্ষে। সাথে সাথে সে সারা মুসলিম বিশ্ব তোমাদের সাথে আর কাছে আসতে চায় না। বুঝছেন, এগুলো বুঝতে হবে, অনেক জটিল শব্দ বুঝতে হবে। এর আগে যখন শেখ হাসিনা ক্ষমতায় এসেছে 2008 সালে, তার মধ্যে সবচেয়ে বড় মেকানিজম করেছিল কে? তুরস্ক। শেখ হাসিনাকে নিয়ে আসার বড় মেকানিজম ছিল তুরস্ক। তারপরে শেখ হাসিনা ক্ষমতায়, তাই তুরস্ক কেন নিল? তুরস্ক এমনি নিয়েছে, এরপরে নিশ্চিত অনেক বড় কারণ। তাহলে এখনো তো তুরস্ক কি তোমার সাথে তো করেন, এখনো করে। তুমি আর আমি এখানে বসে তুরস্কের অনেক উত্তর দিই, কিন্তু এরদোগান তো বলে না তোমাদের। কে বলে? কেন বলে? সেদিন জিজ্ঞেস করেছো ওই নেতাদের, আমি গেলে আমি যাওয়ার পরে জিজ্ঞেস করি তুরস্ক কেন করে না, কেন সৌদি আরব করে না, কেন সৌদি আরব অনেক টাকা দিচ্ছে এখন শেখ হাসিনা তার এই ক্রাইসিস মুভমেন্ট পার করার জন্য। সৌদি আরব টাকা নিয়ে আসবে। গত 2 দিনের পত্রিকার খবরগুলো দেখো, সৌদি আরব বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করবে। তো রাজনীতি তো আলাদা জিনিস, ব্যবহার ধর্ম আলাদা জিনিস, সেই জিনিস একটু বুঝো। তারপরেই আমি আবার ওই সাক্ষাৎকারে 19 নভেম্বর বলছি শেখ হাসিনাকে সমর্থন দিয়ে দিবে খুব দ্রুতই তারা, ইরান, টার্কি এসবগুলো সমর্থন দিবে, শেখ হাসিনা টিকে যাবে। আমি যতই বলি না কেন যে এই স্যাংশন দিচ্ছি, এটা দিচ্ছি, ওইসব কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। স্যাংশন আমেরিকার খেয়ে কাজ নেই, তোমার স্যাংশন দিয়ে ক্ষমতা নেই। আমেরিকার হচ্ছে যদি ও যদি আমেরিকাকে 10 টাকা দিই ওর সাথে থাকবে, আর ও যদি 12 টাকা দিলে ও কাজ চলে যাবে। নিজে পারি না আমেরিকা ডেকে নিয়ে আসছে ক্ষমতা ছেড়ে চলে যাওয়া, কেউ দিবে না, বুঝছো? নিজের অধিকার আর সব বলছিল না, অধিকার অর্জন করিয়া নিতে হয়, নাইলে অধিকার হস্তি লোক পায় তারা পোকা টিকে থাকে। অধিকার অর্জন করে না। এই রাজনীতির বিষয়গুলো জটিল মেরুকরণ আর ব্যাখ্যার দিকে সারা থাকবে আমার। এখন নতুন নতুন রাজনীতি চীনে অন বেল অন রোড। তুমি রিম দখল করেছো, ভালো কথা। আমি এখন অন বেল অন ইকোনমি। চীন এখন নিয়েছে ব্ল্যাঙ্ক চেক পলিটিক্স। এই মুহূর্তে চীনের এত রিজার্ভ আছে যা পৃথিবীর কোনো দেশের কাছে নেই। রিজার্ভের দিকে 1 নাম্বার, ভলিউম ইকোনমিতে 2 নাম্বার, কিন্তু রিজার্ভের দিকে 1 নাম্বার। আমেরিকা গত বছর রাষ্ট্রের সচিব বলতেছিল, আমেরিকা গত বছর সারা পৃথিবীতে বিনিয়োগ করেছে $66 বিলিয়ন।
$63 বিলিয়ন। আর চীন বিনিয়োগ করেছে $1.34 ট্রিলিয়ন। আমেরিকার দ্বিগুণ। চীন এই বিনিয়োগগুলো করেছে 28%, 28% করেছে আফ্রিকা। আফ্রিকা এত সম্পদ, সুসংহত মহাদেশ, এত সম্পদ অন্য জায়গায় নাই, কিন্তু অন্ধকার আছে, কিন্তু অনুন্নত নাকি, যাকে জ্যামিতিক রেখায় বিভক্ত করে দেওয়া হলো। একটা মহাদেশে একটা বাড়ি আমি তো আমেরিকা, ফ্রান্স, জার্মান, ইটালি বসে ভাগ করে দিল এই বাড়ির মাঝখানে। তো বড় ছেলে এদিকে, ছোট ছেলে এদিক চলে গেল, এদিকে হুটু এদিক তুলছি, একবার ভাই দুই ভাগে ভালো হল। এই জন্য আফ্রিকাকে জ্যামিতিক রেখায় বিভক্তকারী মহাদেশ বলা হয়। কিন্তু একটা খনিজ সম্পদ হতে গেলে প্রথমত একটি প্রাচীন ভূভাগ থাকতে হয়। পৃথিবীর একমাত্র মহাদেশ বিগ ব্যাং এর সময় তার জায়গাচ্যুত হয় নাই, সেটা হচ্ছে আফ্রিকা। আর সবাই জায়গাচ্যুত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বিগ ব্যাং এর কথা, আমি শুরু করেছিলাম বিগ ব্যাং। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বিগ ব্যাং এর কথা বলেছে, আমি মহাবিস্ফোরণ থেকে জগৎকে সৃষ্টি করেছি, আমি জগৎকে বিস্তৃত করে দিলাম। বিগ ব্যাং 2010 সালের 8 সেপ্টেম্বর আল্পস পর্বতের পাদদেশে 27 কিলোমিটার গভীর গর্ত করে ইউরেনিয়ামের বিস্ফোরণ ঘটিয়ে পোলারাইজ আজন যন্ত্রের মাধ্যমে বিগ ব্যাং হয়েছিল কিনা তার পরীক্ষা ছিল। বিজ্ঞানের সিদ্ধান্ত উপনীত হয়েছে বিগ ব্যাং হয়েছিল, এবং পৃথিবীর সৃষ্টির সময় প্রকট শব্দ হয়েছে, বিকট শব্দ তৈরি হয়েছিল, এবং যত অক্সিজেন আছে তার 97% অক্সিজেন তখন তৈরি হল, এবং পৃথিবী আবার ধ্বংস হবে কিন্তু শব্দ দূষণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিয়ামতের আগে ইসরাফিল যখন সিংহায় ফুঁক দিবে এমন বিকট শব্দ হবে, সব লন্ডভন্ড হয়ে যাবে, আমাকে আবার সেখানে দেখতে হবে। সুতরাং এই যে আমাদের টাইম অনেক ভালো হয়েছে, শব্দ বা এটা করা বিগ ব্যাং হওয়া, বিগ ব্যাং হয়েছে। তো এখন চীন আফ্রিকা সে জায়গায় দাঁড়িয়ে আছে। চীন দেখো সরাসরি চীন থেকে অনওয়েড অনিয়মিত মিশরের মধ্যে ইতিমধ্যে প্রবেশ করেছে, একেবারে অনওয়েড। তুমি তো রিম এখানে আছে না, রিমকে ভেঙে ফেলবে, হাত তুমি বসে থাকো, রিমে বসে থাকো, মাঝখানে আমি অনওয়েড অনিয়মিত দিয়ে টম এন্ড জেরি দেখেছো? জেরি মাঝে মাঝে টমকে খুঁটিতে বেরোতে থাকে, আর জেরি তখন এরকম করে ফলে, বুঝছো, মাঝখান থেকে যদি বাইরে হতে পারে সব শিখে পারে, এরকম করে আবার চিপকা হয়ে যায়। এখন আমরা সেই জায়গায় এসে দাঁড়িয়েছি। টম এন্ড জেরি কিন্তু অস্কার প্রাপ্ত ছবি, দেখবা, মনোযোগ দিয়ে দেখবা, এটা এমনি খেলনা হাসির না, এটা অস্কার পাওয়া ছবি। এটা বিশ্ব পলিটিক্সের একটা বড় অংশ শেখা যায় এই টম এন্ড জেরি দেখে। ঠিক আমেরিকা চীন এখন সেটা ফ্রান্সে দিয়ে দিয়েছে, টাকা নাও, যা পারো নাও। এখন শেখ হাসিনা রেকর্ড বলতেছে আমাকে যে উন্নয়ন অংশীদার হবে আমি তার সাথে আছি, সে আসলে প্রকারান্তে চীনকে বলে দিয়েছে আমার টাকা দাও। আমেরিকা এখন তো টাকার বস্তা নিয়ে বসতে পারবে না, কারণ এত টাকা খরচ করেছে আফগান যুদ্ধে, এত টাকা ইরাক যুদ্ধে, এত টাকা আইএস এর বিরুদ্ধে, এত টাকা ইউক্রেন, ইসরায়েল, তাকে আর নতুন করে ঋণ দেওয়ার মতো পরিস্থিতি তার কাছে নাই। বুঝছো, এখন চীন টাকা নিয়ে বসে আছে, তুমি আসলে নিয়ে দাও, পরে দিও, চেক দিয়ে দিচ্ছি, তুমি লিখে নিও, লিখে দিচ্ছি, পদ্মা সেতু বানাচ্ছি, মুখ বানাচ্ছি, দিতে হবে কবে হবে সেটা পরে দেখা যাবে, দিয়ে দাও টাকা। এটাকে আমরা বলছি ব্লাঙ্ক চেক পলিটিক্স। এটা আমরা এখন ব্লাঙ্ক চেক পলিটিক্সের মধ্যে আছি। হ্যাঁ, এখন প্রভাবে না আমি চলে যাবো, এখন নিলে আরেকদিন ওদের সাথে কথা বলবো। আমি বিশ্ববিদ্যালয়ের ছেলেদের সাথে এখন ছেড়ে দিব। আচ্ছা নিব আরেকদিন, দেখো কোর্স না, আমি কি সবসময় পারি, আর একদিন তুমি বললে নিয়ে দিব। এই যে এইটা করে দেখে শেষ করবো। তিন নিয়েছে ট্রায়াঙ্গেল পলিটিক্স, যে ব্লাঙ্ক চেক পলিটিক্স আছে, ও যে একটা ট্রায়াঙ্গেল দেখেছো, এইটা বই সুবিধা পাবো না, এটা আমরা এখন আর্মিদেরও পড়াচ্ছি কিভাবে চীন ধীরে ফেলছে। চীন দেখো, ও যে চায়না থেকে যদি আমরা একটা রেখা টানি চলে যাবে সোমালিয়া। চীন প্রথমবারের মতো সোমালিয়া একটি সামরিক ঘাঁটি স্থাপন করেছে। আফ্রিকা দখল করবে তো 1947 সাল থেকে মায়ানমার চীনের আধিপত্য। যদি নিচ থেকে আরেকটা রেখা টানি, দেখো শ্রীলঙ্কার মাথার উপর দিয়ে, ইন্ডিয়ার দাক্ষিণাত্যের উপর দিয়ে মায়ানমার থেকে যদি আরেকটা রেখা টানি, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের মাথার উপর দিয়ে, ওই যে সেন্ট মার্টিনের উপর দিয়ে যে উঠছে তিব্বত,
এই দিকে জোড়া দিয়ে একটা ট্রায়াঙ্গেল হয়ে গেছে না? এই ট্রায়াঙ্গেলের মধ্যে কে দেখো তো? ইন্ডিয়া, ফুল ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়া এখন বাইরে হইতে হবে। কেমনে বাইরে? টম এন্ড জেরি খেলা হচ্ছে, এখন ওকে বাইরে হইতে হবে। তো বাইরে হতে গেলে ইতিমধ্যেই মালদ্বীপে সমস্যা তৈরি হয়েছে, নেপাল পছন্দ করে না, শ্রীলঙ্কায় সামন্তদা সহ সব জায়গায় ইতিমধ্যেই চীনের দখলে। তাকে রাজাপাকসে তো চীনের লোক, তাহলে তার জায়গা কোথায়? আর পাকিস্তান তো চিরশত্রু, তার বাইরে হওয়ার জায়গা হচ্ছে বেঙ্গল ইন্ডিয়ান ওশান আর বাংলাদেশ। এই বাংলাদেশ যদি তার হাতে না থাকে তাহলে আমেরিকার আগামী ভারতের ভবিষ্যৎ ভেঙে যাবে রাষ্ট্রটা। তো বাংলাদেশে কারা তাকে হেল্প করবে? জামাত ইসলাম, বিএনপি, জাতীয় পার্টি, এই তিনটা দলই ইসলাম ঘেঁষা। এই তিনটার মধ্যে একটা দলকে টাকা পয়সা দিয়ে কিনা যায়, তার নাম হচ্ছে জাতীয় পার্টি। এই জন্য ভোটের আগে তাকে ইন্ডিয়ায় নিয়ে যায়, কিছু টাকা পয়সা দিয়ে কিনে আওয়ামী লীগকে তারা কি করে? সমর্থন দিয়ে সাপোর্ট। সুতরাং যতক্ষণ ইন্ডিয়া পারবে ততক্ষণ আওয়ামী লীগকে সমর্থন। আপনি এই জায়গায় কিভাবে ঢুকবেন সেই পথ বাইর করেন। বিশ্ববিদ্যালয় বাইরে কিভাবে কি ভেঙে আমাকে ওই ট্রায়াঙ্গেলের ভিতর থেকে আমাকে বাঁচাই। কি বলেছি? হ্যাঁ, আরো অনেক পরে এই বারবার এসে শেখাবো অনেক ধরনের পলিটিক্সে। দেখো চায়না বেঙ্গল থেকে গ্যাস নিয়ে চলে যাচ্ছে মায়ানমার দিয়ে, এত আরাকানের মাথার উপর কোথায়? ওনার ইউনান প্রদেশে নিজে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করবে এবং চায়নার জায়গা দখল করে রাখতে হবে। হ্যাঁ, এই জায়গাটা দেখো, এইখান কি আছে, এই যে জায়গা, আর এই কাজ করে না, দখল করে না। এবার দেখো মার্কিন যুক্তরাষ্ট্র ওই জায়গায় দেশ, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, এই জায়গায় মার্কিন প্রভাব আছে। এখন ইন্ডিয়ান প্রভাব, চায়নার প্রভাব এখানে যদি তাকে আসতে হয় তাহলে সব ভেঙে চুরে তাকে আসতে হবে। এই মিস্টার পিটার হ্যাশ সাহেব এখন এই দায়িত্ব নিয়ে বসে আছে, চায়না যাতে না ঢুকতে পারে। কিন্তু চায়না তো আসছে, টাকা নেই। এখন চায়নাকে বাংলাদেশেও আসতে হবে। হ্যাঁ, কিভাবে আসবে? প্রথমে দেখেন, চায়না পঞ্চগড় দিয়ে আগে চিন্তা করেছিল বাংলাদেশকে জিতবা, কিন্তু বিশ্বাস করে না, কারণ পঞ্চগড় এই এলাকার পিপুলরা মঙ্গলাইজ না। ওই যে আমি একটা শব্দ বলেছিলাম, শক্তি, জাতিগত শক্তি, এরা মঙ্গলাইজ না, এরা সব পাঠানের বংশ। সুতরাং এই আজকে যারা ভাস্কো দা গামা আমার দেখেন এসেছিল না, এগুলো ইতিহাসের অংশ। তো ওদিকে ঢুকলে আমার রাত শেষ হয়ে যাবে। এরা এদেরকে বিশ্বাস করে না। পাঠানদের সাথে আলাকুর খান 1200 সালের দিকে যখন ইরাক আক্রমণ করলেন, তখন তো এই পাঠান, এই যে যারা এলাকার লোক আছে, ওদের সাথে একটা বৈরী সম্পর্ক তৈরি হয়েছে। ইরান তুরান পার হয়ে আজ তোমার দেশে আসছিলাম, রূপনগরে রাজকন্যা রূপের জাদু এনেছি। কোন সিনেমার অংশ? সিনেমা তো দেখো না, সিনেমা দেখো না, রাজনীতি করবা হীরক রাজা দেশে দেখবা না। বাংলায় কিভাবে রাজনীতি? কতগুলো সিনেমা আছে দেখো, কোদারি, সিল্ক রোড, কি বলছেন, রাস্তা, চীন, নেপাল, কাশ্মীর পর্যন্ত রাস্তা, এগুলো সিনেমা আছে, এগুলো ডকুমেন্টারি। তো এখন দেখো, ওরা ওই দিকে আসতে চায় না, আমাদের একবারে উত্তর পশ্চিমে শব্দ হচ্ছে মঙ্গলাইজ না। তাই মঙ্গলাইজ কোথায় আছে? পার্বত্য, চট্টগ্রাম সব মঙ্গলাইজ। সুতরাং ওই ঈদে পঞ্চগড় যদি আমার মংলা বন্দর অথবা পায়রা বন্দর আসতে হয়, তাহলে আমার প্রায় 650 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে আর চিটাগাং যেতে গেলে। আর যদি চট্টগ্রাম দিয়ে মঙ্গলাইজ দিয়ে আসে,
কোথাও কোথাও মাত্র 46 মাইল পথ অতিক্রম করলেই চায়না বাংলাদেশে পড়বে। সুতরাং ওদিকে জায়গা কম প্লাস জাতিগোষ্ঠী তার পক্ষে, তো ওই জায়গাকে বেছে নেবে, তাহলে ব্যাটেল ফিল্ড কামিং, বুঝছেন? একটু মনে রাখতে হবে সেই ব্যাটেল ফিল্ডটা ওই পার্বত্য চট্টগ্রাম, সেন্ট মার্টিন এইগুলোকে কেন্দ্র করে। সুতরাং কি কঠিন সিচুয়েশনের মধ্যে আমরা এখন আছি, একটু চিন্তা করে রাত্রে ঘুম কোন জায়গায় আছি আমরা, আসলে কি আমরা বাঁচতে পারবো? এখন যেটা সম্ভব ছিল সেটাকে একটা অসম্ভব করে রেখেছে, সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া। আর তোমরা পলিটিক্স করো, আমি অনেক কাছে ওনার সাথে বসে কথা বলেছি, কাছাকাছি। ওনার মধ্যে প্রচন্ড রকম দেশপ্রেম, সেকেন্ড সেনের মধ্যে কোনো দেশপ্রেম নাই। ওনারা দল করি সেই জন্য করি না, সেই জন্য না না সেখানে বহু জায়গায় বলছে তার মিটিংয়ে, যে দেশের মানুষ আমার বাবাকে মেরে ফেলছে, তার এই দেশের মানুষের জন্য আমার কি করা যায়? তারা তো ওইভাবেই দাঁড়িয়ে গেছে। এখন বেগম খালেদা জিয়া, এখন বিএনপির পুরুষ মানুষ একজন, তারা ঘরে আটকে রাখছে, আর মহিলাগুলো বাইরে থাকি তো রাজনীতি সব মহিলা বাইরে। তো আমি ওই যে হাবিব নবী সোহেল যেটা বললাম, ওটা আমাদের সময়টা। আর ইলিয়াস আমার সাথে 1.5 বছর এক বালিশে ঘুমাইতাম, এক বালিশে 1.5 বছর ঘুম হওয়া ইলিয়াস। তো আমরা তো তখন বিশ্ববিদ্যালয় ইলিয়াস আমাদের একটু সিনিয়র ছিলেন, আমরা সময় সময় ইনি আমাদের ছোট। এখন কোথায় আমি বললাম যে হাবিব নবী সোহেলকে যে পুরুষ মানুষ হইতে পারতেছেন, পুরুষটা তো যে গায়ে বের করে বলো কেন? আমি না, এটাই ঠিক, আপনি হিসাব করেন, আমার চুপ হয়ে যায়। আসলে তো পুরুষ মানুষ খালেদা জিয়া, ওরা ভয় পাচ্ছে শুধু খালেদা জিয়া। যেই মানুষটা বাইরে থাকলেও আর দেশে থাকলেও যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে সব লন্ডন করে দেবে, বুঝছে? এই জন্য তাকে ছাড়তেছে। সবাই জানে, ইন্ডিয়াও জানে। বেগম খালেদা জিয়া বাইরে হয়ে এখন যদি টেকনাফ থেকে হাত করে একবার আসে, সব তো তছনছ করে দেবে, এর ওনাকে ছাড়বে না মৃত্যু পর্যন্ত। হয়তো কোনোভাবেই যদি বাইর করে নিয়ে আসা না হয়, তাহলে ওনার ওখানে থাকবে। দেশের পলিটিক্স তো একটা জটিল জিনিস, যা আজকে অনেক কিছু মাথায় ঢুকাই দিলাম, এই নিয়ে বেশি দিলা বলতেছে, মাথার মধ্যে আর থাকতেছে না। যাক, আমরা এইটা নিয়ে আর অনেক সম্ভাবনা আপনারা আছে। আমি যতগুলো জিনিস বললাম এগুলো সব সম্ভাবনার কথা বলছি। সেন্ট মার্টিন আমার সম্ভাবনা না, আজকে আপনি কাকে বলি যে আসলে তোমার সেন্ট মার্টিন দিই, তুমি আমার এটা করতে হবে, করবে, বাধ্য হবে। আমেরিকা বিশ্বাস করে না, কারণ ঐতিহাসিকভাবে আমেরিকা আমলিগের শত্রু বা আমেরিকা শত্রু 1971 একবার খেয়াল করো, তিনি ফিরে দিত, সে তো চাই এই দিকে ছাড়া থাকবে, কারণ কোন দিকে থাকতে থাকবে। কিন্তু এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়া। 1971 ইন্ডিয়া আমেরিকা ছিল শত্রু, বাংলাদেশ স্বাধীনতার জন্য। খেয়াল করেন, আজকে বন্ধু হয়ে গেছে, কারণ শত্রু বন্ধু, বৃহৎ শত্রুকে ঠেকাও, সে বৃহৎ শত্রু হচ্ছে চায়না। 1971 আমেরিকা, চায়না বাংলাদেশের বন্ধু। আজকে সেই আমেরিকা আর চায়না শত্রু হয়ে গেছে। পকেটে পয়সা কিন্তু চীনের এত টাকা পয়সা নাই, এত ক্ষমতা নাই। আরে বাবা, চীনের মানুষ যেখানে সপ্তাহে একদিন গরুর মাংস খাইতে পারতো না, সেই চীনের মাংস এখন প্রতিদিন 3 বার গরুর মাংস খায় চীনের মানুষ। শত্রু তো হবেই। তোমার পকেটে 1 টাকাও নিবা, হেঁটে পড়া কেউ এসে বলবে ভাই আপনি কোন দেশ থেকে আসছেন, যখন দেখে পকেটটা উঁচু, তখন এসে বলে ভাই আসেন। এবার নিলেন, পকেটটা করে নিলেন, নিয়ে টাকা দিলেন, যদি না দেন তাহলে ছুরি মেরে দিলেন, তাহলে শত্রু হয়ে গেল। আবার আপনি সকালে 10 টাকা নিয়ে বাইরে হইলেন, পকেটে দেখতেছে না, যাচ্ছেন, বিকালে অনেক ক্ষুধা লাগছে, দুপুর বেলায় একটা সিঙ্গাড়া খাচ্ছেন না, টাকা খরচ হয়ে যাচ্ছে। এখন সন্ধ্যায় বাড়ি ফিরতেছেন, ওই টাকাগুলো পকেট ঢুকছে, আরেকজন দেখছে, ছুরি মেরে দিয়ে টাকাও নিয়ে নিচ্ছে, আপনিও গেলেন, টাকাও গেল। এখন যদি সিঙ্গাড়া খাইতেন, পকেট ফাঁকা থাকতো, গায়ে শক্তি থাকতো না, তাহলে আপনাকে মারতে হবে। এখন আমরা সেখানে আছি, বুঝছো? সিঙ্গাড়া খাইতে হবে, গায়ে শক্তি বানাতে হবে। আমি তো বিশ্ববিদ্যালয়ের মাস্টার, যদি বলতে পারি না তুমি যে কালকে মানা হয়ে যাবে, আমি বললাম সিঙ্গাড়া খাইতে হবে, কিভাবে?
হ্যাঁ যাও আজকে পর্যন্ত থাকে সারা শেষ হবে না এগুলো হ্যাঁ, আর দিন। গতকাল রাতে আসলে এই বন্ধুরা,